সুপ্রিয় শ্রোতা, আজ হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে পড়ছি হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত একটা ছোট গল্প, নেড়ি কুকুর এবং আজহারউদ্দিন মণ্ডল। আজহারউদ্দিন মণ্ডল একজন লেখক, গল্প উপন্যাসের লেখক না। তিনি ফরমাস মতো নানান বিষয়ে বই লেখেন। বিসিএস গাইড, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, সোলেমানি জাদু, পবিত্র হজ পালনের নিয়মাবলী, বড়দের হাস্য কৌতুক, ছোটদের হাস্য কৌতুক, খোয়াবনামা, অলিম্পিক খেলার ইতিহাস, সব বিষয়ে তার বই আছে। বইগুলোর মধ্যে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য হিট বই, মফস্বলে ভালো চলে। এর মধ্যে ৩টা এডিশন হয়েছে। ফরমাস মতো বই লেখা ছাড়াও তিনি বাংলা বাজারের একজন নামকরা প্রুফ রিডার। বানানে তার দক্ষতার জন্য অনেকেই তাকে আদর করে চিকনা ডিকশনারি ডাকে। তিনি রোগা বলেই চিকনা ডিকশনারি, মোটা হলে অবশ্যই নাম হতো মোটু ডিকশনারি। এই নামকরণে তার গর্ববোধ করার কথা। তিনি গর্ববোধ করেন না, বরং তিনি তাতে খুবই লজ্জা পান। ভদ্রলোকের বয়স ৫৭, স্বল্পভাষী, কথা প্রায় বলেন না বললেই চলে। কারো সঙ্গেই তার কোনো বিরোধ নেই। প্রুফ দেখার রেট ফর্মার প্রতি ৬০ টাকা। কেউ যদি সেখানে থেকে ২০ টাকা রেট ধরিয়ে দেয়, তিনি মাথা নিচু করে থাকেন, কিছুই বলেন না। এমন হাসি মুখে টাকাটা পাঞ্জাবির পকেটে রাখেন যাতে মনে হতে পারে তার রেট ২০ টাকা পার ফর্মা। ভদ্রলোক থাকেন কলাবাগানে। দুপুরে বাংলা বাজারের একটা হোটেলে খেয়ে নেন। হোটেলের সঙ্গে মাসকাবারি ব্যবস্থা করা আছে। রাতে নিজেই রেঁধে খান। অতি ভালো মানুষ, একা থাকেন। ভদ্রলোকের প্রথম জীবন সামান্য রহস্যাবৃত। বিয়ে করেছিলেন, একটা মেয়েও হয়েছিল। সেই বিয়ে টেকেনি। স্ত্রী এবং কন্যার সঙ্গে তার এখন আর কোনো যোগাযোগ নেই। এইটুকুই শুধু জানা যায়, এর বেশি কিছু জানা যায় না। আজহারউদ্দিন মণ্ডল সুখেই ছিলেন। নতুন একটা বইয়ে হাত দিয়েছেন। বইয়ের নাম ভালো ছাত্র হবার গোপন কথা। তার প্রকাশক প্রবাহ পাবলিকেশনসের মোহাম্মদ মোসলেম মিয়া এই বইটির জন্য ৫,০০০ টাকা অ্যাডভান্স দিয়েছেন। মোসলেম মিয়ার বাংলা বাজারে বইয়ের দোকান আছে। তিনি নোট বই এবং নকল বইয়ের ব্যবসা করেন। কলকাতার লেখকদের বই ছাপিয়ে অল্প দামে বাজারে ছেড়ে দেন। লেখকদের রয়্যালটি দিতে হয় না বলে ভালো লাভ থাকে। সুনীলের বই আজকাল ভালো চলছে দেখে মোসলেম অন্য লেখকদের বেশ কয়টা বই সুনীলের নামে বের করে ফেলেছে। কেউ কিছু বুঝতে পারছে না, সেগুলোও ভালো চলছে। মোসলেম মিয়া বইয়ের জগতের কাউকেই পছন্দ করেন না, তবে আজহারউদ্দিনকে পছন্দ করেন এবং নানান জনের কাছে আজহারউদ্দিনের জ্ঞানের প্রশংসা করেন। কোনো একটা বিষয় বলে দিলে একটা লোক সেই বিষয়ের উপর ১৫ দিনে একটা বই লিখে ফেলতে পারে, এটা মোসলেম মিয়ার কাছে বিস্ময়কর মনে হয়। এটা ঠিক, নানান বই-টই ঘেঁটে লোকটা বই লেখে। সেই ঘাটাঘাটি করতে পারাও তো সহজ ব্যাপার না। ভালো ছাত্র হবার গোপন কথা বইটির প্রথম ২ অধ্যায় তিনি পড়েছেন। তার ধারণা বইটা স্কুলে এবং কলেজে পাঠ্য হওয়ার মতো। আজহারউদ্দিন অত্যন্ত মনোযোগ দিয়ে ভালো ছাত্র হবার গোপন কথা বইটি লিখছিলেন। তিনি নিজে কোনো কালেই ভালো ছাত্র ছিলেন না। ভালো ছাত্র হবার গোপন কিংবা প্রকাশ্য কোনো কথাই তার জানা নেই। কাজেই তাকে বানিয়ে লিখতে হচ্ছে। বানিয়ে বানিয়ে লিখলেও প্রচুর চিন্তাভাবনা করতে হচ্ছে। এই মুহূর্তে তিনি বইটির ৩য় চ্যাপ্টার লিখছেন। চ্যাপ্টারের শিরোনাম শরীর ঠিক তো সব ঠিক। এই অংশে ভালো ছাত্র হবার পেছনে শরীরের যে ভূমিকা তার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। মোটামুটি গল্পের ভঙ্গিতে বলা হচ্ছে, কাল্পনিক একটা ছেলে যার নাম সুজন, তাকে উদ্দেশ্য করে যেন তার বাবা কথা বলছেন। সুজন, লক্ষ্মীপুত্র আমার, আমার আদরের ধন, নয়নের মণি, তোমার শরীর ঠিক আছে তো বাবা? শরীর ঠিক না থাকলে কিন্তু সবই গেল। মনে করা যাক তুমি অত্যন্ত ভালো ছেলে, ইংরেজি, অঙ্ক, ভূগোল সবই তুমি ভালো জানো, কিন্তু মানিক আমার, অসুস্থ শরীরে কি তুমি পরীক্ষা দিতে পারবে? কাজে মনীষীদের কথাটা কি বিবেচনায় আনা কর্তব্য নয়? মনীষীরা বলে গেছেন, হেলথ ইজ ওয়েলথ। সহজ বাংলায়, শরীর গেল তো সব গেল। এই পর্যন্ত লেখার পর একটা ঘটনা ঘটল। তার কাছে মনে হলো কে যেন গলা খাকারি দিল। রাত বাজে ২টা। এ সময় গলা খাকারি কে দেবে? তিনি চমকে তাকালেন। ভূত-প্রেত না তো? তিনি বললেন, কে? বলেই দেখেন একটা নেড়ি কুকুর দরজা দিয়ে মাথা বের করে তার দিকে তাকিয়ে আছে। কুকুরটা অপরিচিত না, মাঝে মাঝে তার ঘরের বারান্দায় শুয়ে থাকে। আজ দরজা খোলা দেখে হয়তো উকি দিচ্ছে। কুকুর যে মানুষের মতো গলা খাকারি দিতে পারে তা তার জানা ছিল না। হায়না মানুষের মতো হাসে। তার লেখা জ্ঞানের কথা বইয়ে এটার উল্লেখ আছে।
জ্ঞানের কথা বইটার দ্বিতীয় মুদ্রণ হলে কুকুর যে মানুষের মতো গলা খাকারি দেয় এটা উল্লেখ করতে হবে। তবে তার আগে নিশ্চিত হয়ে নিতে হবে জ্ঞান বিজ্ঞানের বইয়ে ভুল তথ্য থাকা উচিত না। ভুল থাকলে কোমলমতি শিশুরা ভুল শিখবে। কুকুর হয়তো তার মতো করে শব্দ করেছে। লেখালেখির কাজে অতিরিক্ত মনোযোগ থাকায় তার কাছে কুকুরের শব্দ মানুষের গলা খাকারির মতো মনে হয়েছে। তিনি কুকুরের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, যা ভাগ। কুকুরটা মনে হলো খুবই দুঃখিত হলো। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মাথা সরিয়ে নিল। আজহারউদ্দিন মণ্ডল হাত মুখ ধুয়ে ঘুমাতে গেলেন। রাত বেশি হয়েছে, আরো রাত জাগলে সমস্যা হবে। শরীর ঠিক রাখতে হবে। শুধু যে ভালো ছাত্ররাই শরীর ঠিক রাখবে তা না, অন্যদেরও রাখতে হবে। এমনকি চোরদেরও শরীর ঠিক রাখতে হবে। শরীর ঠিক না থাকলে চোরেরা চুরি করবে কিভাবে? তার ঘুম এলো না। যে কোনো কারণেই হোক ঘুম চটে গেছে। তিনি কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলেন। বিছানা থেকে নেমে পানি খেলেন। দরজা খুলে বারান্দায় চলে এলেন। বারান্দায় খোলা বাতাসে হাঁটাহাঁটি করলে যদি ঘুমটা আসে। খোলা বাতাসে অক্সিজেন বেশি থাকে। অক্সিজেন ঘুমের জন্য সহায়ক, কোনো এক পত্রিকায় পড়েছিলেন। কুকুরটা বারান্দায় ঘুমাচ্ছিল। তাকে দেখে উঠে দাঁড়ালো এবং জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। তিনি বললেন, ঘুম আসছে না বুঝলি, ঘুমের প্রবলেম হচ্ছে। কুকুরটা সঙ্গে সঙ্গে লেজ নাড়ল, যেন সে বুঝতে পারছে। আজহার সাহেবের ঘুমের প্রবলেম হওয়াতে সে দুঃখিত বোধ করছে। আজহারউদ্দিন বললেন, তুই কি একা থাকিস নাকি? কুকুরটা এমন একটা শব্দ করলো যে তার কাছে মনে হলো হ্যাঁ। তিনি বললেন, তুই কি একটা মজার ব্যাপার জানিস? মজার ব্যাপারটা হচ্ছে শুধু মানুষ আর কুকুর এই দুটি প্রাণী একা থাকতে পারে, আর কোনো প্রাণী পারে না। একটা শালিক কখনোই দেখা যায় না। যেখানে একটা শালিক থাকবে তার আশেপাশেই থাকবে আরেকটা শালিক। একটা বাঘ যেখানে থাকবে তার আশেপাশেই থাকবে আরেকটা বাঘিনী, বুঝলি? শুধু মানুষ আর কুকুরের বেলায় আলাদা নিয়ম। একটা মানুষ যেমন প্রচুর দেখা যায়, তেমনি একটা কুকুরও প্রচুর দেখা যায়। কুকুরটা বলল, হুম। তিনি নিজের মনেই বললেন, মানুষের সঙ্গে কুকুরের আরো মিল আছে। মানুষ জ্যোৎস্না পছন্দ করে, কুকুরও করে। ভরা জ্যোৎস্নায় কুকুরদের দেখা যায় থাবা মেলে চাঁদের দিকে তাকিয়ে আছে। কুকুরটা আবারও জাতীয় শব্দ করল। আজহারউদ্দিন মণ্ডল খুবই অবাক হলেন। আশ্চর্য, তিনি একটা কুকুরের সঙ্গে কথা বলছেন কেন? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মনে হয় ভালো ছাত্র হবার গোপন কথা বইটা লিখতে গিয়ে মাথার উপর বেশি চাপ পড়ছে, চিন্তা ভাবনা বেশি করতে হচ্ছে। তার কথাবার্তা বলার লোক নেই, সেটাও একটা কথা। কথা বলার মতো একজন কেউ থাকলে এই সমস্যা হতো না। যেমন সুজন বলে যদি সত্যি সত্যি কেউ থাকতো তাহলে। আজহারউদ্দিন বারান্দায় রাখা বেঞ্চিতে বসলেন। একটা সিগারেট ধরালেন। কুকুরটা এগিয়ে এলো। আজহারউদ্দিন বললেন, একটা বই লিখছি বুঝলি, ভালো ছাত্র হবার গোপন কথা। তোরা যদি পড়তে পারতি তাহলে তোদের জন্য একটা বই লিখতাম, ভালো কুকুর হবার গোপন কথা। কুকুরটা আনন্দে লেজ নাড়ল। তোর কি রাতের খাওয়া হয়েছে? কুকুরটা লেজ নাড়ল। শুধু লেজ না, হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথাও নাড়ল। মনে হচ্ছে তার রাতের খাওয়া হয়েছে। খাওয়া দাওয়া ঠিক মতো করবি, শরীর ঠিক রাখতে হবে। তোর আমার জন্য শরীর ঠিক রাখা খুব দরকার। অসুখে পড়লে দেখার কেউ নেই, বুঝলি না? একবার আমার টাইফয়েড হলো, কি কষ্ট যে করেছি সে আর বলার না। এক গ্লাস পানি হাতে এগিয়ে দেওয়ার কেউ নেই। শেষে মুসলিম মিয়া সাহেব আমাকে হাসপাতালে ভর্তি করে দিলেন। প্রায় 1 মাসের মতো হাসপাতালে ছিলাম। কুকুরটা বসেছে তার সামনে। গ্রামোফোন রেকর্ডে কুকুরের বসে থাকার যে ছবি থাকে, অবিকল সেভাবে বসা। মনে হচ্ছে সে আজহারউদ্দিনের কথা খুবই মন দিয়ে শুনছে। তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন। কুকুরটা কি মানুষের কথা বুঝতে পারছে? বুঝতে না পারলে এমন কান খাড়া করে প্রতিটি কথা শুনছে কেন? তিনি তার জ্ঞানের কথা বইটিতে ডলফিন মাছের কথা বলেছেন। প্রাণীবিজ্ঞানীদের ধারণা, ডলফিন মাছ নিজেদের মধ্যে কথা বলে এবং হয়তো মানুষের কিছু কথাও বুঝতে পারে। কে জানে, হয়তো কুকুরও পারে। আজহারউদ্দিন সারা রাত বারান্দার বেঞ্চিতে বসে কাটিয়ে দিলেন। কুকুরটাও ঘুমালো না। সে তার সামনে কান খাড়া করে বসে রইল। আজহারউদ্দিনকে দেখে মুসলিম মিয়া আঁতকে উঠে বললেন, আপনার কি হয়েছে? আজহারউদ্দিন কাঁচুমাচু মুখ করে বললেন, কিছু হয়নি। কিছু হয়নি মানে? চোখ দেবে গেছে, চোখের নিচে কালি। মনে হচ্ছে কদিন ধরে দাড়িও শেভ করছেন না। সমস্যাটা কি?
কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না, সারা রাত জেগে থাকি। জেগে থাকেন কেন? ঘুম হয় না এই জন্য জেগে থাকি, বারান্দায় বসে থাকি। বইটা যে লিখছিলেন সেটার কত দূর? এখন লিখতে পারছি না। লিখতে না পারলে হবে? আপনি তো রবীন্দ্রনাথ না যে মুড আসবে তারপর লিখবেন। এসএসসি পরীক্ষার আগে আগে বই মার্কেটে ছাড়তে হবে, কাগজ কিনে রেখে দিয়েছি। একেবারেই ঘুম হচ্ছে না, শরীরটায় জুত পাচ্ছি না। জুত না পেলেও বই লিখে শেষ করতে হবে। মানুষ হয়ে জন্মানোর এই হলো সমস্যা, আগে কাজ তারপর শরীর। ঠিক বলেছি না? আজহারউদ্দিন নিচু গলায় বললেন, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে মানুষ না হয়ে জন্মায় যদি পশু হয়ে জন্মাতে পারতাম তাহলে ভালো হতো। যেমন ধরুন কুকুর। মোসলেম মিয়া বিস্মিত হয়ে বললেন, এত প্রাণী থাকতে কুকুর হয়ে জন্মাতে চান কেন? কুকুর হয়ে জন্মালে তো গু খেতে হবে। গু খাওয়ার চেয়ে মানুষ হয়ে জন্মানো ভালো না? আজহারউদ্দিন মাথা চুলকাতে চুলকাতে বললেন, তা অবশ্য ভালো। যাই হোক, 10 ফর্মা প্রুফ জমে আছে, দেখে দিয়ে তারপর বাড়ি যাবেন। আজকেই প্রিন্ট অর্ডার দিতে হবে। পারবেন না? জি পারবো। আর শুনুন, ঘুম নিয়ে এত দুশ্চিন্তা করবেন না। নেপোলিয়ন দিনের মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন, তাও ঘোড়ার পিঠে। তার যদি তাতে অসুবিধা না হয় আপনার হবে কেন? ঠিক বলেছি না? জি ঠিক। বসে থেকে সময় নষ্ট করছেন কেন? 10 ফর্মা প্রুফ দেখতে সময় লাগবে। একটা কথা ছিল। কথা পরে শুনবো, প্রুফ দেখে যাওয়ার পথে বলবেন। এখন কাজে লেগে যান, আমি চা সিগারেট পাঠিয়ে দিচ্ছি। জি আচ্ছা। আজহারউদ্দিন রাত 11টা পর্যন্ত প্রুফ দেখলেন। মুসলিম মিয়া খুশি খুশি গলায় বললেন, এই তো কাজ নেমে গেল। এখন বলেন আপনার কি কথা? আজহারউদ্দিন বললেন, থাক আরেকদিন বলবো। আরেকদিন বলবেন কেন? আজই বলুন। আমার শরীরটা ভালো না। সে তো দেখতেই পাচ্ছি, বিশ্রাম দরকার। বইটা শেষ করে বিশ্রাম নিন। আমার ধারণা আপনার এই বইও হিট করবে। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য যেমন 3 এডিশন হয়েছে, এটারও ইনশাল্লাহ 3-4 এডিশন হবে। নিন, 100টা টাকা রেখে দিন, হিসাব নিকাশ পরে হবে। আজহারউদ্দিন টাকাটা পকেটে রাখতে রাখতে বিড়বিড় করে বললেন, আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। মোসলেম মিয়া বিরক্ত গলায় বললেন, মাথা খারাপের কথা বলছেন কেন? মাথায় কি হয়েছে? একটা নেড়ি কুকুরের সঙ্গে সারা রাত গল্প করি। মোসলেম মিয়া তাকিয়ে রইলেন। আজহারউদ্দিন কি বললেন বুঝতে পারলেন না। মুসলিম মিয়া ভুরু কুঁচকে বললেন, কার সঙ্গে কথা বলেন? কুকুরের সঙ্গে। একটা কুকুরের সঙ্গেই গল্প করেন নাকি সব কুকুরের সঙ্গে গল্প করেন? একটা কুকুরের সঙ্গে। কি গল্প করেন? সাধারণ গল্প, সুখ দুঃখের আলাপ। এটা কোনো মাথা খারাপের লক্ষণ না। সুখ দুঃখের কথা অনেক মানুষই পশু পাখির সঙ্গে বলে। ছোটবেলায় আমি একটা ময়না পেলেছিলাম। কত কথা বলতাম ময়নার সঙ্গে। যান বাসায় যান, ভালো করে গোসল করে খাওয়া দাওয়া করেন, তারপর একটা হিস্টাসিন খেয়ে ঘুম দেন। হিস্টাসিন অ্যালার্জির ট্যাবলেট হলেও ঘুমের কাজ করে। আপনার কাছে হিস্টাসিন আছে? জি না, আমার কাছে আছে, নিয়ে যান। একটা হিস্টাসিন, একটা রিল্যাক্সেন, ডাবল অ্যাকশন। আজহারউদ্দিন এক পাতা হিস্টাসিন ট্যাবলেট নিয়ে ঘরে ফিরে এলেন। মাথা খারাপের আসল লক্ষণ মুসলিম মিয়াকে বলতে পারলেন না। তার মাথা খারাপের আসল লক্ষণ হলো শুধু তিনিই যে কুকুরটার সঙ্গে গল্প করেন তা না, কুকুরটাও তার সঙ্গে গল্প করে এবং কুকুরের প্রতিটি কথা তিনি বুঝতে পারেন। আজহারউদ্দিন রিকশা করে ফিরছিলেন। পথে রিকশা থামিয়ে 2 সিঙ্গেল তেহারি কিনে ফেললেন। আজ ঘরে ফিরে রাঁধতে ইচ্ছা করছে না। 1 সিঙ্গেল তেহারিতেই তার হয়ে যায়। 2 সিঙ্গেল কিনলেন কারণ একটা দেবেন কুকুরটাকে। অবলা প্রাণী, তাকে একবেলা খাবার দিতে তো অসুবিধা কিছু নেই। তবে আজ তিনি গল্পগুজবে যাবেন না। তিনি ঘরে ফিরে গোসল করবেন, সাবান ডলে ভালো মতো একটা গোসল। গোসলের পর তেহারি খাবেন। তেহারিটা এখন গরম আছে, যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে। গরম করে নিতে হবে। খাওয়া দাওয়ার পর লেখা নিয়ে বসবেন। ভালো ছাত্র হবার গোপন কথা বইটার 3য় চ্যাপ্টার লিখে ফেলতে হবে। কুকুরের সঙ্গে কথা বলা মানে পাগল হবার দিকে অগ্রসর হওয়া। কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখতে হবে। রিকশায় বসে ভালো ছাত্র হবার গোপন কথা বইটির 3য় চ্যাপ্টার নিয়ে ভাবতে শুরু করলেন। ভাবনা চিন্তার ব্যাপারটা তিনি রিকশা বা বাসে ভালো করেন। 3য় চ্যাপ্টারের শিরোনাম রুটিনের জালে বন্দী। লেখাটা হবে এরকম, বাবা সুজন, সোনা আমার, ও আমার 7 রাজার ধন,
আমার সাগর সেচা মানিক, বাবা তুমি কি মাছকে জালে বন্দি হতে দেখেছ? জালে বন্দি হওয়া মাছের জন্য খুবই দুঃখের। কিন্তু বাবা তুমি কি জানো মানুষকেও মাঝে মধ্যে জালে বন্দি হতে হয়। মানুষের সেই বন্দিদশা কিন্তু তার জন্য কল্যাণকর। মানুষকে ইচ্ছাকৃতভাবে যে জালে বন্দি হতে হবে সে জালের নাম রুটিনের জাল। জীবনটাকে রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। তুমি এক রাতে ঘুমাতে যাবে ৯টায়, আরেক রাতে ২টায়, তা তো হবে না বাবা। বাসায় পৌঁছে আজহারউদ্দিন দেখলেন তার দরজার সামনে কুকুরটা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলল, দোকানের খাওয়া তো আপনার সহ্য হয় না, আবার দোকানের খাওয়া কিনলেন? বয়স তো হয়েছে, শরীরের যত্ন করবেন না? আজহার সাহেব কুকুরের সঙ্গে কথাবার্তায় গেলেন না, তালা খুলে ঘরে ঢুকে পড়লেন। তবে ঘরে ঢোকার আগে তেহারির একটা প্যাকেটের মুখ খুলে উঠানে ছুঁড়ে দিলেন। কুকুরটা উঠানের দিকে চলে গেল। যাবার সময় বিড়বিড় করে কি যেন বলল। আজহার সাহেব পাত্তা দিলেন না। কুকুরের কথা শুনে জীবন কাটালে হবে না, তার কাজকর্ম আছে। ভালো ছাত্র হবার গোপন কথা বইটার জন্য অ্যাডভান্স নেওয়া আছে। এতদিনে বইটা লেখা হয়ে যেত। তিনি গোসল সেরে খাওয়া দাওয়া করে অনেকদিন পর খাতা কলম নিয়ে বসলেন। রাত ২টা পর্যন্ত লেখালেখি করলেন। চ্যাপ্টারটা যেভাবে লিখবেন ভেবেছিলেন তার চেয়ে ভালো লিখে ফেললেন। তার মন ভালো হয়ে গেল। আগামীকাল মুসলিম মিয়াকে পাণ্ডুলিপিটা দিলে তিনি বড়ই খুশি হবেন। আজহারউদ্দিন বিছানায় যাবার আগে বারান্দার বেঞ্চির উপর বসলেন। ঘুমাতে যাবার আগে একটা সিগারেট খাবেন। চায়ের তৃষ্ণা হচ্ছে, কিন্তু চা খাওয়াটা ঠিক হবে না, ঘুম চটে যাবে। কুকুরটা উঠানে বসে আছে। আজহার সাহেবকে দেখলে অন্য সময় কাছে চলে আসতো, আজ আসছে না। বেটা বোধহয় রাগ করেছে। রাগ করার যদিও কিছু নেই। আজহারউদ্দিন এক সিঙ্গেল তেহারি এনে খাইয়েছেন। এক সিঙ্গেল তেহারির দাম ১৫ টাকা। কুকুরটা এগিয়ে আসছে। আজহারউদ্দিন ঠিক করে ফেললেন আজ কথা বলবেন না। কুকুরটা কথা বলা শুরু করলেও না। বেটা একা একা আর কতক্ষণ কথা চালাবে? আপনার কি হয়েছে? কুকুরটাই প্রশ্ন করছে। আজহারউদ্দিন জবাব দিলেন না। গভীর মনোযোগে সিগারেট টানতে লাগলেন। আমার উপর রাগ করেছেন? আজহারউদ্দিন জবাব না দিয়ে আরেকটা সিগারেট ধরালেন। কুকুরটা তার সামনে বসলো। আমি যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিয়েন। আজহারউদ্দিন নিজের অজান্তেই বললেন, চুপ। আপনি একটার পর একটা সিগারেট টানছেন, এটা তো ঠিক না। শুয়ে পড়েন। রাত জেগে এত পরিশ্রম করছেন, এটাও ঠিক না। আজহারউদ্দিন বললেন, পরিশ্রম না করলে খাবো কি? কুকুরটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এটাও ঠিক। কুকুর হয়ে জন্মালে আপনাকে খাওয়া খাদ্য নিয়ে চিন্তা করতে হতো না। দিনের খাওয়া কোনো না কোনোভাবে জুটে যেত। কি করবেন, মানুষ হয়ে জন্মেছেন। যান, ঘুমাতে যান। তোর জন্য তেহারি এনেছিলাম, খেয়েছিস? হ। কেমন ছিল? ভালো। আজ আমার কপাল ভালো গেছে। দুপুরে বিয়েবাড়ির খাবার খেয়েছি, বিরিয়ানি আর ফিরনি। আমার সঙ্গে আরো কুকুর ছিল, কামড়াকামড়ি করে খাবারের ভাগ নিয়েছি। তবে তার মধ্যেও আনন্দ আছে। কি আনন্দ? সেটা আপনি বুঝতে পারবেন না। কুকুরের আনন্দ। কুকুর হয়ে না জন্মালে এই আনন্দ বোঝা যাবে না। যুক্তিযুক্ত কথা। আপনি ঘুমাবেন না? ঘুম আসতেছে না। ঘুম না আসলে চা বানান, চা খেতে খেতে গল্প করেন। তুই চা খাবি? জি না, চা আমার পছন্দ না। গরম জিনিস খেতে পারি না। ঠান্ডা করে দেই? না, কষ্ট করার দরকার নেই। কষ্ট আর কি, নিজের জন্য তো চা বানাবোই। আজহারউদ্দিন চা বানাতে গেলেন। ভালো ছাত্র হবার গোপন কথা বইটার ৩য় অধ্যায় পড়ে মুসলিম মিয়া অভিভূত হলেন। বড় সুন্দর লেখা, ভাষা প্রাঞ্জল, ক্ষুরধার যুক্তি। মুসলিম মিয়া বললেন, ঠাট্টা করছি না, নোবেল প্রাইজ পাওয়ার কাছাকাছি বই লিখে ফেলেছেন। আজহারউদ্দিন মাথা নিচু করে রাখলেন। মুসলিম মিয়া বললেন, এই বই আমি ২টা এডিশন ছাপাবো, হার্ড কভার এবং পেপারব্যাক। বইয়ের বিজ্ঞাপনও ঠিক করে ফেলেছি। ১০ জন গৃহশিক্ষকের চেয়েও যে গ্রন্থ বেশি। আমার ভাষা টাষা আসে না আজহার সাহেব, আপনিই বিজ্ঞাপনটা গুছিয়ে লিখে দেবেন। সব ডেইলি পেপারে বিজ্ঞাপন তো দেবই, টিভিতেও দেব। আর শোনেন আজহার সাহেব, আজ রাতে আপনি আমার সাথে ৪টা ডাল ভাত খাবেন। আজহারউদ্দিন বললেন, আজ থাক, শরীরটা ভালো না। না, আজই খাবেন। প্রুফ দেখার কিছু কাজও আছে। কাজ শেষ করে রাতে আমার এখানে খাওয়া দাওয়া করে আমার এখানেই ঘুমিয়ে পড়বেন। অসুবিধা আছে কোনো? জি না। রাত জেগে লেখালেখিও করতে পারেন। ৪ নম্বর অধ্যায়টা শুরু করে দেন।
আমি ফ্লাস্ক ভর্তি করে চা দিয়ে রাখবো। নাকি নিজের জায়গা ছাড়া লিখতে পারেন না? লিখতে পারি, জায়গা কোনো ব্যাপার না। মুসলিম মিয়া আনন্দিত গলায় বললেন, এটা হলো আসল লেখকের কথা। আসল লেখক যে কোনো সময় যে কোনো জায়গায় লিখতে পারে। শুধু নকল লেখকের জন্য মুড লাগে, হ্যান লাগে, ত্যান লাগে। আপনি ভাই 100% আসল লেখক। ভালো কথা, চোখ লাল কেন? আজহারউদ্দিন নিচু গলায় বললেন, রাতে ঘুম হয় নাই। হিস্টাসিন খেতে বলেছিলাম, খান নাই? আজহারউদ্দিন চুপ করে রইলেন। মুসলিম মিয়া বললেন, কাজটা ঠিক হয় নাই। শরীরের দিকে আপনার নিজেরই যত্ন নাই। অথচ ভালো ছাত্র হবার গোপন কথা বইটাতে শরীর বিষয়ে কি লিখলেন মনে করে দেখুন। থাক, আজ আর রাত জেগে কাজ করার দরকার নেই। আরাম করে আজ ঘুমাবেন। আপনার ভালো মন্দ কিছু হলে দেশেরই একটা ক্ষতি হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর মুসলিম মিয়ার বাইরের ঘরে আজহারউদ্দিন ঘুমাতে গেলেন। নতুন জায়গায় তার ঘুম হয় না। কিন্তু আজ ভিন্ন ব্যাপার হলো। হিস্টাসিন খাবার জন্যই হোক বা তিনি অতিরিক্ত ক্লান্ত থাকার জন্যই হোক, বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লেন। কয়েক ঘন্টা তার খুব ভালো ঘুম হলো। যখন ঘুম ভাঙল তখন রাত প্রায় 2টা। জানালা গলে জ্যোৎস্নার আলো আসছে। আজহারউদ্দিনের মনে হলো তিনি জ্যোৎস্নার মধ্যে শুয়ে আছেন। তিনি বিছানা থেকে নেমে বারান্দায় এলেন। কি আশ্চর্য কাণ্ড! বারান্দায় নেড়ি কুকুরটা বসে আছে। তাকে দেখে উঠে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। তিনি বললেন, তুই এখানে? কুকুরটা ক্লান্ত স্বরে বলল, গন্ধে গন্ধে চলে এসেছি। চলে এসেছিস যখন ডাকলি না কেন? আরাম করে ঘুমাচ্ছিলেন, মায়া লাগলো। তুই এসেছিস ভালোই হয়েছে। কেমন ফকফকা চাননি দেখলি? চাননি কি জানিস? কুকুর জবাব দিল না। আজহারউদ্দিন বেঞ্চে বসতে বসতে বললেন, চাননি হলো জ্যোৎস্না, চাঁদ থেকে চাননি। বকুল জ্যোৎস্নাকে বলতে চাননি। বকুলকে তোকে বলা হয়নি। বকুল হলো আমার বউ। এখন একা থাকলে কি হবে? একসময় আমার বউ ছিল, একটা ছেলেও ছিল। ছেলের নাম হলো সুজন। কুকুরটা এসে থাবা গেড়ে তার সামনে বসলো। আজহারউদ্দিন জ্যোৎস্না দেখতে দেখতে বললেন, খুবই লজ্জার কথা। এই জন্যই বউ আর ছেলের কথা কাউকে বলি না। ছেলেটার যখন 1 বছর বয়স তখন বকুল ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল। যার সঙ্গে চলে গেছে তাকেও চিনি, অতি ভালো ছেলে। কুকুরটা বলল, ও। ভাদ্র মাসের 9 তারিখে বিকালবেলা গেছে, শুক্রবার। যেদিন যাবে সেদিনও কিছু বুঝতে পারিনি। দুপুরবেলা এত যত্ন করে ভাত খাইয়েছে, মলা মাছ, বেগুন ভর্তা, ডাল, মুগের ডাল। ও। খাওয়া দাওয়ার পর পান খেয়ে ঘুমাতে গেছি। ঘুম থেকে উঠে দেখি নাই। প্রায় 26 বছর হয়ে গেছে, মনে হয় সেদিন। আপনার সঙ্গে আর দেখা হয়নি? না, বিদেশ চলে গেছে। আমিও যোগাযোগের চেষ্টা করিনি। কি দরকার? ঠিক বলেছেন, কি দরকার? এখন বয়স হয়েছে তো, মন দুর্বল হয়েছে। এখন মনটা সারাক্ষণ উদাস হয়ে থাকে। ইচ্ছে করে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে যাই। চলেন যাই, নামি। তুই নামতে বলছিস? হুম। আজহারউদ্দিন মণ্ডল ঘর-দুয়ার খোলা রেখেই পথে নামলেন। কুকুরটা আগে আগে যাচ্ছে, তিনি যাচ্ছেন তার পেছনে পেছনে। মাঝে মাঝে তিনি যখন গল্প শুরু করছেন তখনই শুধু কুকুরটা থামছে। আমাদের বিয়ে কি মাসে হয়েছিল জানিস? শ্রাবণ মাসে। ঠিক বলেছিস তো, বুঝলি কি করে? আশ্চর্য। হ্যাঁ, শ্রাবণ মাসেই বিয়ে হয়েছিল। আরে বাপরে, কি বৃষ্টি! রাত 1টার দিকে শুরু হলো ঝড়। দাঁড়া, কোথাও বসি, বসে গল্পটা বলি। দারুণ ইন্টারেস্টিং। আজহারউদ্দিন মণ্ডল ফুটপাতে পা ছড়িয়ে বসলেন। কুকুরটা মুখোমুখি না বসে তার পাশে বসেছে। তাতে গল্প বলতে আজহারউদ্দিন মণ্ডলের কোনো অসুবিধা হচ্ছে না। কুকুর তো আর মানুষ না যে তার সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে হবে। সে পাশে বসে কথা শুনছে, এই যথেষ্ট। এই আনন্দই তার রাখার জায়গা নেই।